ভারতে যাচ্ছি বেড়াতে, দোয়া করো। সেটাই ছিল শেষ কথা। মুঠোফোনের ওপাশ থেকে শেষবারের মতো বাবার কাছে বিদায় নিয়েছিল মেয়েটি। ব্যাস, এরপর চিরতরে কেটে গেল সেই সংযোগ। কেটে গেল একটি পুরো দিন, দিন থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস। কিন্তু নরসিংদীর সেই মেয়ে মার্জিয়া কান্তা আর কোনোদিন নিজের ঘরে ফেরেননি। আর কোনোদিন তার নাম্বার থেকে বাবার ফোনে কোনো ফোন কল আসেনি। কুল কিনারা না পেয়ে উৎকণ্ঠিত দিশেহারা বাবা সোহরাব হোসেন হন্যে হয়ে ছুটে যান জামাতা শহীদুল ইসলাম সাগরের কাছে। কিন্তু পাষণ্ড জামাতার মুখ থেকে যে জবাব আসে তা শুনে মুহূর্তেই বাবার পায়ের তলার মাটি সরে যায়। অত্যন্ত নির্বিকার ঠান্ডা গলায় শহীদুল জানায়, ভারতে এক সড়ক দুর্ঘটনায় মারা গেছে কান্তা। কিন্তু কোথায় হলো সেই দুর্ঘটনা? লাশটাই বা কোথায়, কিংবা ডেথ সার্টিফিকেট কোথায়? জামাতার কাছে থাকা এসব মৌলিক প্রশ্নের কোনো উত্তর মেলে না। চারদিকে শুধু এক রহস্যময় জমাটবদ্ধ নীরবতা। আর ঠিক সেখান থেকেই জন্ম নেয় এক তীব্র সন্দেহ, যে সন্দেহের শেষ সীমানাটা ছিল মানুষের স্বাভাবিক কল্পনারও ওপারে। 2019 সালের 31 জানুয়ারি কোনো উপায় না দেখে কান্তার বাবা সোহরাব হোসেন নরসিংদীর আদালতে একটি অপহরণ মামলা দায়ের করেন। বৃদ্ধ বাবা তখনও জানতেন না এই মামলার তদন্ত করতে গিয়ে এমন এক চাঞ্চল্যকর, নারকীয় ও লোমহর্ষক সত্য বেরিয়ে আসবে যা পুরো দেশকে স্তব্ধ করে দেবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন তদন্তে নামল, তখন গোলক দাধায় পড়ে গেল স্বয়ং পুলিশও। কান্তা আসলে কোনোদিন ভারতে যাননি। না তাকে হত্যার কোনো চাক্ষুষ প্রমাণ মিলেছে, না মিলেছে তার মরদেহ। ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও ছিল না মরদেহের অস্তিত্ব, ছিল না কোনো সুরতহাল রিপোর্ট, ময়না তদন্ত প্রতিবেদন কিংবা কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী। তাহলে কোথায় গেলেন কান্তা? নাকি কান্তা নামে আসলে কেউ ছিল না? প্রিয় দর্শক, এমন অনেকগুলো প্রশ্ন সামনে রেখে শুরু করছি আমাদের আজকের ভিডিও, হানিমুন মার্ডার, একজন দুঃখী রাজকন্যার গল্প। মার্জিয়া কান্তা নরসিংদী জেলার বেলাব উপজেলায় জন্ম ও বেড়ে ওঠা এক সাধারণ তরুণী। কিন্তু অসাধারণ ছিল তার স্বপ্ন আর জেদ। অত্যন্ত পরিশ্রমী ও উদ্যমী কান্তা একটি দরিদ্র পরিবার থেকে উঠে এসে সম্পূর্ণ নিজের চেষ্টায় সাভারের আশুলিয়ায় কান্তা বিউটি পার্লার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। খুব অল্প সময়ের মধ্যেই কান্তা একজন সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ব্যবসায়িক পরিচয়ের সূত্র ধরেই কান্তার জীবনে আসে কুড়িগ্রামের শহীদুল ইসলাম সাগর। প্রেম থেকে বিয়ে, আশুলিয়াতেই নতুন স্বপ্ন নিয়ে নতুন সংসার শুরু করেন তারা। কিন্তু বিয়ের রেশ কাটতে না কাটতেই কান্তা আবিষ্কার করেন জীবনের সবচেয়ে অন্ধকার সত্য, যা যে কোনো নারীর সাজানো জীবনকে তাসের ঘরের মতো উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ব্যবসায়িক লাভ ক্ষতি ভালো বুঝলেও কান্তা মানুষ চিনতে মস্ত বড় এক ভুল করে ফেলেছিলেন। তিনি জানতে পারেন তার স্বামী শহীদুল আসলে একজন চরম প্রতারক। আগের বিয়ের কথা গোপন করে সে কান্তাকে দ্বিতীয় বিয়ে করেছে। শুধু তাই নয়, একাধিক নারীর সঙ্গেও ছিল তার অবৈধ সম্পর্ক। এই জঘন্য সত্য সামনে আসতেই সংসারে শুরু হয় তীব্র কলহ। এক পর্যায়ে নিজের আত্মসম্মান বাঁচাতে মার্জিয়া কান্তা আশুলিয়া ছেড়ে ফিরে যান নরসিংদীতে তার বাবার বাড়িতে। সময়টা 2018 সালের অক্টোবর মাস। হঠাৎ করেই নরসিংদীতে কান্তার বাবার বাড়িতে এসে হাজির হয় শহীদুল ইসলাম সাগর। তার চোখে মুখে তখন অনুশোচনার নিখুঁত অভিনয়। পুনরায় সবকিছু ঠিকঠাক করে নতুন জীবন শুরু করার আকুতি জানায় সে। সরলমনা কান্তাও চাননি সাধের সংসারটি ভেঙে যাক। তিনি শুধু চেয়েছিলেন স্বামী শহীদুলকে অন্ধকার পথ থেকে ফিরিয়ে এনে নিজের মতো করে পেতে। স্বামীর সেই মিষ্টি কথায় বিশ্বাস করে কান্তা আবারও তার সাথে আশুলিয়ার বাসায় ফিরে যান।
এর কয়েকদিন পরেই আশুলিয়া থেকে বাবা সোহরাব হোসেনকে অত্যন্ত আনন্দিত গলায় ফোন করেন কান্তা। উচ্ছ্বসিত কণ্ঠে জানান তারা হানিমুনে যাচ্ছেন ভারতে, বাবার কাছে দোয়া চান কান্তা। কিন্তু ফোনের ওপারে থাকা বৃদ্ধ বাবা খুনাক্ষরেও টের পাননি এটাই ছিল পরিবারের সাথে তার কলিজার টুকরো মেয়ের শেষ কথা। স্বাভাবিকভাবেই ভারত থেকে কয়েকদিনের মধ্যেই ফিরে আসার কথা ছিল কান্তা ও সাগরের, কিন্তু ক্যালেন্ডারের পাতা উল্টে যায়, দিন গড়িয়ে মাস আসে। কান্তার বাবা লক্ষ্য করেন ভারতে যাত্রার পর থেকেই তার মেয়ের ফোনটি সম্পূর্ণ বন্ধ। মেয়ে ভারতে গিয়ে পৌঁছালো কিনা কিংবা কেমন আছে সেখানে কোনো খবরই আর পাওয়া যাচ্ছে না। উদ্বিগ্ন বাবা ফোন করেন জামাতা সাগরকে, আর তখনই সাগরের মুখ থেকে আসে সেই আকাশ ভেঙে পড়া খবর, ভারতে সড়ক দুর্ঘটনায় মারা গেছে কান্তা। একজন বাবা যখন তার আদরের সন্তানের মৃত্যু নিয়ে এমন অসংলগ্ন ও সন্দেহজনক তথ্য পায়, তখন সেই পরিবারের মানসিক অবস্থা কেমন হতে পারে। কান্তার বাবা যখনই জানতে চাইলেন কান্তার মরদেহ কোথায়, কেন তাদেরকে জানানো হয়নি, তখনই ফোন কেটে দেয় সাগর। এরপর থেকে সাগরের ফোনও বন্ধ পাওয়া যায়। মরিয়া হয়ে কান্তার পরিবার ছুটে যায় কুড়িগ্রামের সাগরের গ্রামের বাড়িতে, কিন্তু সেখানে সান্ত্বনা তো দূরের কথা, উল্টো তাদের চরম ভয়ভীতি ও হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। তখনই কান্তার পরিবারের মনে পাথর চাপা সন্দেহ রূপ নেয় এক নির্মম বিশ্বাসে, কান্তাকে বাঁচিয়ে রাখা হয়নি, তাকে হত্যা করা হয়েছে। মেয়ের হত্যার বিচার চাইতে কান্তার বাবা প্রথমে বেলাব থানায় যান, কিন্তু পুলিশ প্রথমে অপহরণ বা হত্যার মতো এই গুরুতর অভিযোগের মামলাটি নিতেই অস্বীকৃতি জানায়। সিস্টেমের এই অবহেলা পরিবারটিকে আরও ভেঙে চুরমার করে দেয়। অবশেষে আদালতের নির্দেশে 2019 সালের 31 জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। থানা পুলিশ প্রায় 3 মাস তদন্তের নাটক করলেও মামলার ফাইলে কোনো অগ্রগতি করতে পারেনি। অবশেষে আদালতের অনুমতি ও পুলিশ সদর দপ্তরের বিশেষ নির্দেশে এই কুয়াশাচ্ছন্ন মামলার দায়িত্ব হস্তান্তর করা হয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআই এর কাছে। মামলাটি হাতে নিয়েই পিবিআই লক্ষ্য করে এক মহাসমুদ্র সমান চ্যালেঞ্জ, কারণ এই মামলায় কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী নেই, কোনো মৃতদেহ নেই, কোনো সুরতহাল বা ময়না তদন্তের রিপোর্ট নেই। আইনি ভাষায় একে বলে বডিলেস মার্ডার কেস। ফলে পুরো তদন্ত সংস্থাকে নির্ভর করতে হয় সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর ডিজিটাল ফরেন্সিক এবং পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণের উপর। তদন্তকারীরা শুরুতেই কান্তা ও সাগরের মোবাইল ফোনের কল রেকর্ড এবং টাওয়ার লোকেশন বিশ্লেষণ করতে শুরু করেন, আর ঠিক তখনই বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য। 2018 সালের 21 সেপ্টেম্বর, যে সময় কান্তার ভারতে থাকার কথা, ঠিক সেই সময় তাদের ফোনের লোকেশন দেখাচ্ছিল শরীয়তপুরের একটি এলাকায়। তথ্য প্রযুক্তির সহায়তায় ল্যাক ও সেল আইডি বিশ্লেষণ করে পিবিআই কর্মকর্তারা শরীয়তপুরের একটি নির্দিষ্ট স্থানকে চিহ্নিত করেন, আর সেই জায়গাটি ছিল একটি আবাসিক হোটেল। নির্দিষ্ট সেই হোটেলে রেজিস্টার বুক উদ্ধার করেন গোয়েন্দারা। কাগজে কলমে প্রমাণ মিলে তারা ভারতে যাননি, ছিলেন শরীয়তপুরেই। সেখানকার সূত্র ধরে তদন্তের জাল ছড়ায়। পিবিআই শনাক্ত করে তৃতীয় এক রহস্যময় ব্যক্তিকে, কান্তা ও সাগরের সাথে, যার নামও এন্ট্রি ছিল হোটেলের সেই রেজিস্টার বুকে। তাকে গ্রেফতার করে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করতে বেরিয়ে আসে গা শিউরে ওঠা এক পরিকল্পিত হত্যাকাণ্ডের নীল নকশা। প্রযুক্তির ট্র্যাকিংয়ে দেখা যায় কান্তা নিখোঁজ হওয়ার সময় তার ফোনের সর্বশেষ লোকেশন ছিল পটুয়াখালীর কুয়াকাটায়, কিন্তু ভারতে যাওয়ার কথা বলে কান্তা কেন কুয়াকাটায় গিয়েছিল? অবশেষে পিবিআই এর জালে ধরা পড়ে মূল হোতা কান্তার স্বামী শহীদুল ইসলাম সাগর। যখন প্রযুক্তিগত তথ্যগুলো সামনে তুলে ধরে পিবিআই একে একে প্রশ্ন করতে থাকে সাগরকে, তখনই এক সময় ভেঙে পড়ে তার অভিনয়ের মুখোশ। সাগরের জবানবন্দিতে উঠে আসে একটি বৃহৎ পরিকল্পনা।
সাগর জানায় কান্তা তার আগের বিয়ে ও একাধিক নারীর সাথে আসক্তির বিষয়টি সবার সামনে ফাঁস করে দিতে চেয়েছিল। নিজের এই জঘন্য রূপ আড়াল করতেই কান্তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সে। কান্তাকে হত্যার প্রথম পরিকল্পনা ছিল শরীয়তপুরে নদী ভাঙন দেখানোর বাহানায় কান্তাকে নদীতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার উদ্দেশ্য ছিল সাগরের। এই কাজের জন্য নিজের এলাকার মাসুদকেও ভাড়ায় সঙ্গে নিয়েছিল সাগর, কিন্তু মাসুদের একটি ভুল সিদ্ধান্ত সেই হত্যার পরিকল্পনাটিকে ভেস্তে দেয়। শরীয়তপুরের হোটেলের রেজিস্টার বুকে মাসুদ নিজের আসল পরিচয় লিখে ফেলে, ফলে ধরা পড়ার ভয়ে সেই পরিকল্পনা বাতিল করে তারা রওনা হয় কুয়াকাটার দিকে। আর এসব কিছুই করা হয়েছিল কান্তাকে ভারতে নিয়ে যাওয়ার কথা বলে। কুয়াকাটায় গিয়ে ভুয়া নাম ও পরিচয় ব্যবহার করে তারা একটি হোটেলে ওঠে, আর সেখানেই আসে সেই অভিশপ্ত রাত। ঘুমের ঘোরে কিংবা হয়তো কোনো এক অসতর্ক মুহূর্তে কান্তার উপর ঝাঁপিয়ে পড়ে সাগর ও তার ভাড়াটে খুনি। পরম নির্ভরতার মানুষটির হাত দুটো যখন কান্তার গলা চেপে ধরেছিল, কান্তা হয়তো চিৎকার করার সুযোগও পায়নি। শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করা হয় কান্তাকে। কিন্তু লাশ লুকাবে কোথায়? ঘরের ভেতরে থাকা বক্স খাটের ডালা খুলে কান্তার নিথর দেহটি ঢুকিয়ে দিয়ে খাটের তোষক সোজা করে বিছিয়ে দেয় তারা। এরপর ঘাতকেরা রুমের বাহিরে তালা লাগিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। কিন্তু কান্তার দুর্ভোগের গল্প এখানেই শেষ নয়। গোয়েন্দাদের মাথায় তখন একটাই প্রশ্ন, সাগর যদি ফিরে চলে আসে তাহলে সেই মরদেহের কি হলো? তারা খোঁজ নেয় কুয়াকাটার স্থানীয় থানায়, কিন্তু না, সেখানে হোটেল রুমে এ ধরনের লাশ উদ্ধারের কোনো তথ্য নেই। ফলে গোয়েন্দারা সিদ্ধান্ত নেয় সশরীরে কুয়াকাটায় গিয়ে সেই হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলতে। ঠিক এখানেই শুরু হয় আরেক নতুন অপরাধের গল্প। কুয়াকাটার সেই হোটেল কর্তৃপক্ষ দীর্ঘ সময় ধরে কক্ষটি তালাবদ্ধ দেখে একসময় স্থানীয় থানায় খবর দেয়। পুলিশ এসে কক্ষের তালা ভেঙে ভেতরে তল্লাশি চালায়। তারা সেখান থেকে উদ্ধার করে কান্তার কাপড় চোপড়, ব্যাগ এবং একটি ধারালো চাপাতি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, পুলিশ কর্মকর্তারা বক্স খাটের ভেতরটি এড়িয়ে যায়। ফলে পুরো রুমটি তল্লাশি করা হলেও বক্স খাটের ভিতরেই রয়ে যায় কান্তার মরদেহ। পুলিশ চলে যাওয়ার দুদিন পর ওই কক্ষটি পরিষ্কার করতে যান হোটেলের এক রুম ক্লিনার, আর রুমে ঢুকেই তিনি লক্ষ্য করেন একটি অদ্ভুত পচা গন্ধ ছড়িয়ে আছে পুরো রুমটি জুড়ে। সন্দেহ থেকেই বক্স খাটের ভেতরে উকি দেয় সেই রুম ক্লিনার, আর সাথে সাথেই চিৎকার দিয়ে বেরিয়ে আসে। ভেতরে পড়ে আছে এক তরুণীর গলিত লাশ। কিন্তু হোটেলের ব্যবসা আর সুনাম নষ্ট হওয়ার ভয়ে ম্যানেজারের নির্দেশে হোটেলের কর্মচারীরা একটি পরিকল্পনা সাজায়। রাত 2টার পর যখন পুরো কুয়াকাটা ঘুমিয়ে যায়, ঠিক সে সময় একটি মোটরসাইকেলে করে কান্তার লাশটি নিয়ে বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গে ভাসিয়ে দেয় তারা। সাগরের নোনা জল গ্রাস করে দেয় কান্তার শেষ চিহ্নটুকুও। অবশেষে পিবিআই কুয়াকাটার সেই হোটেলটিতে হানা দিয়ে আলামত ধ্বংসের অপরাধে হোটেলের 2 মালিক ও ম্যানেজারকেও গ্রেফতার করে। 5 আসামির মধ্যে 3 জন আদালতে 164 ধারায় নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেয়। যখন শেষ তখন আমি যেতে গেলে দেখলে সমস্যা কোন হয়ে যাবো, তখন সিদ্ধান্ত নিই যে তদন্তকারীরা হোটেলের পুরনো রেজিস্ট্রার, আগের জিডি কপি, পুলিশ কর্তৃক জব্দকৃত আলামত এবং ব্যবহৃত পোশাক সহ সমস্ত দালিলিক প্রমাণ ল্যাবে ও আদালতে পেশ করেন। লাশ না পাওয়া গেলেও নিখুঁত বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত প্রমাণের উপর ভিত্তি করে সরাসরি হত্যাকাণ্ডে জড়িত কান্তার স্বামী শহীদুল ইসলাম সাগর, মাসুদ এবং আলামত নষ্টের অভিযোগে হোটেল কর্তৃপক্ষের 3 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পিবিআই।
দীর্ঘ আইনি লড়াই ও বিচারিক প্রক্রিয়া শেষে 2021 সালে মহামান্য আদালত এই হত্যা মামলার ঐতিহাসিক রায় ঘোষণা করেন। কান্তার স্বামী ও মূল পরিকল্পনাকারী সাগরকে দেয়া হয় আমৃত্যু কারাদণ্ড, ভাড়াটে খুনি মাসুদকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড এবং লাশের আলামত ধ্বংসকারী হোটেলের মালিক ও ম্যানেজার সহ 3 জনের 7 বছরের বিনাশ্রম কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা করা হয়। মার্জিয়া কান্তা হত্যাকাণ্ডের এই মামলাটি বাংলাদেশের অপরাধ তদন্তের ইতিহাসে একটি নতুন মাইলফলক। পিবিআই প্রমাণ করে দিয়েছে যে কোনো হত্যা মামলায় যদি মৃতদেহ সুরতহাল বা ময়না তদন্তের রিপোর্টও না থাকে, তবুও আধুনিক প্রযুক্তি, বিজ্ঞানসম্মত নিখুঁত তদন্ত এবং পারিপার্শ্বিক ও দালিলিক প্রমাণের সমন্বয়ে অপরাধ প্রমাণ করে সর্বোচ্চ দণ্ড নিশ্চিত করা সম্ভব। তবে মুদ্রার পিঠে এই মামলাটি আমাদের তদন্ত ব্যবস্থার প্রাথমিক ধাপের এক চরম গাফিলতি ও দুর্বলতারও এক জীবন্ত উদাহরণ। ঘটনার শুরুতেই যদি বেলাব থানা অভিযোগটি আমলে নিত, প্রযুক্তি ব্যবহার করত, কিংবা কুয়াকাটা থানার পুলিশ যদি হোটেলের সেই বক্স খাটটি তল্লাশি করত, তবে কান্তা হত্যা রহস্য যেমন আরও আগেই উন্মোচিত হতো, তেমনি কান্তার অভাগা বাবা অন্তত শেষবারের মতো মেয়ের মরদেহটি ছুঁয়ে দেখতে পারতেন। পিবিআই অন্তত এতটুকু করেছে যে মোনাজাতের সময় তারা বলতে পারবে যে আমার মেয়ে মারা গেছে, আল্লাহ তাকে বেহেশতে নসিব করো। এতদিনে কিন্তু তারা মোনাজাতের মধ্যে কি বলবে সেটা বলতে পারে। পিবিআইয়ের তদন্ত ডায়েরিতে এই মামলাটি নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা লিখে রাখা হয়েছে। অভিযোগ প্রমাণ পাওয়ার পর প্রতিটি তথ্য সরজমিনে সূক্ষ্মভাবে যাচাই করা জরুরি। দৃশ্যমান প্রমাণ না থাকলেও প্রযুক্তির সুতো ধরে অপরাধীর শেষ ঠিকানা খুঁজে বের করা সম্ভব। মার্জিয়া কান্তা হয়তো আজ বঙ্গোপসাগরের অতল গভীরে হারিয়ে গেছেন, কিন্তু তার উপর হওয়া অন্যায়ের বিচার ও ঘাতকদের এই শাস্তি সমাজকে এই বার্তাই দেয়, আইনের চোখকে ফাঁকি দেওয়া গেলেও প্রকৃতির বিচার আর প্রযুক্তির জাল থেকে নিস্তার নেই কোনো অপরাধীর।